আপনার আব্বার কথা বলছেন মা? ব্যথাতুর মাথাটা সামান্য উপর নিচ করেন। রাইকা বলে, আপনার আব্বা নামাজে গিয়েছেন, আপনি দেখবেন ওনাকে। এবার তিনি মুখে বলার চেষ্টা করেন, অতি দুর্বল গলায় আটকে আটকে বললেন, আমার আব্বাকে দেখবো আমি। ভরসা দিয়ে রাইকা বলে, ঠিক আছে মা, উনি এলেই আপনার কাছে পাঠাবো, আপনি একদমই চিন্তা করবেন না। যাও তুমি মা। রাইকা ওনার কপালে চুমু খেয়ে বেরিয়ে আসে। দরজা লক করে দিল নার্স। রাইকা আগের জায়গায় বসে রইল। ভোরের আলো হয়তো ফুটেছে, আগের তুলনায় অনেকটা আধার কেটেছে এখান থেকে। চারিপাশে নজর বুলিয়ে মাথা নিচু করে রইল। রাহিম এবং রফিকুল ইসলাম একসঙ্গে এলেন। দুজনই হয়তো নামাজ আদায় করতে গিয়েছিলেন। রফিকুল ইসলাম মেয়ের সামনে দাঁড়িয়ে বললেন, কেবিনে জামা, কতবার ডাকলাম তোদের, তবুও তোরা কথা শুনলি না। আমাদের আরাম করতে দিয়ে তোরাই বসে পোহালি রাত। এবার গিয়ে আরাম কর তোরা, আমি আছি এখানে। রাইকা বসা অবস্থায় বলে, তুমি বের হবে কখন বাবা? যেতেও তো সময় লাগবে। মেয়ের পাশের চেয়ারে বসেন তিনি। দুঃখী চেহারায় বলেন, এসব রেখে কি করে যাই বল? মন চাইছি না আপাকে এইভাবে রেখে যেতে, কিন্তু কোনো উপায় দেখছি না তো। লাঞ্চের পর থানায় ঢুকবো, তারপর দেখি যদি পারি কোনোভাবে ম্যানেজ করতে, তাহলে রাতেই আবার ফিরে আসব। ভরসা হারাস না মা, তোর মামারা থাকবে, কি করতে হবে তারাই করবে। তুই শুধু আপার খেয়াল রাখিস, কখনো একা রেখে কোথাও যাস না। তোর মা থাকলে সবসময় তোর পাশেই। আমি আমার সবটুকু দিয়ে করব বাবা, তুমি তো আমাকে জানো, আমি কখনোই আমার দায়িত্ব এড়িয়ে যাই না। আল্লাহ মাকে দ্রুত সুস্থ করে দিবেন। আমি কেবলই ভেতর থেকে এসেছি, মায়ের সঙ্গে কথা হয়েছে আমার। রাহিম যেন চমকে উঠল, তড়িঘড়ি গলায় বলল, সত্যি কথা বলছো? কি বলেছো মা? পানি খাওয়ার জন্য ছটফট করছিলেন, তারপর আমি ভেতরে যাই, নার্সকে ডেকে পানি খাইয়ে চলে আসবো, তখন আপনার কথা জিজ্ঞেস করেন, আপনাকে দেখতে চান। আমি বলেছি আপনি এলে পাঠিয়ে দিব। মা কথা বলতে পারে? স্পষ্ট নয়, মুখের কাছে কান নিয়ে বুঝে নিতে হয়। আমি যাবো এখন? এখন যেতে পারবেন না তো, কিছুক্ষণ পর কেবিনে দিবে, তখন না হয় কথা বলতে পারবেন। ঠিক আছে। ওরা খানিকক্ষণ বসল। রফিকুল ইসলাম পাঠিয়ে দিলেন। রাহিম, রাইকা চলে এলো। এর মধ্যে ববিতা বেগম ফ্রেশ হয়ে বেরিয়ে গেলেন। রাহিম বেডে বসে রাইকাকে ডেকে নিজের কাছে বসিয়ে তার হাত ধরে বলল, আমি তোমার ঘরে বিশাল বড় একটা দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজের চিন্তামুক্ত হয়ে চলে যাচ্ছি। আমার বিশ্বাস আছে তুমি সুন্দর করে সবটা সামলাতে পারবে, কিন্তু তোমার খুব কষ্ট হয়ে যাবে। আমি নিরুপায় রাইকা, তুমি তো বুঝতে পারো তাই না? আমার উপর কোনো অভিযোগ রেখো না প্লিজ। আমি জানি এসব সামলাতে গিয়ে তোমার পড়াশোনার চাপ সৃষ্টি হবে, কিন্তু কি করব বলো? কাজের জন্য লোক রাখা যাবে, সমস্যা নেই, তবে তারা কি তোমার মতো যত্ন নিবে? যত্ন নিতে আপন লোক লাগে। এরপর থেকে হালিমা বাবু দিন রাত সবসময় থাকবে তোমাদের সঙ্গে। তবু যদি সমস্যা হয় তাহলে আমি আরেকজনের ব্যবস্থা করে দেব। রাহিমের হাতের উপর নিজের হাত রেখে রাইকা বলে, আপনি এত অস্থির কেন হচ্ছেন? ডক্টর কেন হব আমি? মানুষকে অসুখ বিসুখ থেকে রক্ষা করতে, তাদের চিকিৎসা করে সুস্থ করে তুলতে। এদিকে আমি আমি যদি একজন অসুস্থ মানুষকে ফেলে রেখে ডক্টর হতে ব্যস্ত হয়ে পড়ি, সেটা কি সঠিক হবে? আমার পরিবার আমার কাছে সর্বপ্রথম, তারপর বাকি চিন্তা। আমার মা প্রায় সময়ই অসুস্থ থাকতো। আমার তো কখনো মনে হয়নি তিনি বোঝা, কখনো বিরক্ত হইনি আমি। তবে এই মায়ের বেলায় কেন অসুবিধা হবে আমার? তাছাড়া ডক্টর হওয়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে আমার, সংসারের প্রতি লোভ হয়ে যাচ্ছে আমার। আপনি একটুও চিন্তা করবেন না এইসব নিয়ে। এবার আমি নিশ্চিন্তে কাজে যাব, আমার কোনো চিন্তা থাকবে না মাকে নিয়ে। কয়টা নাগাদ বের হবেন? মাকে নিয়ে আসুক, কিছুক্ষণ বসে কথা বলে তারপর বের হব। আজকে গিয়ে কি জয়েন করতে পারবেন? হুম, আজ সারাদিন লাগবে যেতে, আগামীকাল থেকে জয়েন করব। এখন তাহলে রেস্ট নিন। রাহিম একটু চুপ থেকে বলে, একটা আবদার করব? আদেশ করুন। একটুখানি বুকে আসবে, 2 মিনিট জড়িয়ে থাকবো। 6 মাস আর বেরোতে করবো না তোমাকে। রাইকা দাঁড়িয়ে গেল।
রাহিমের সামনে গিয়ে জড়িয়ে ধরল। রাহিমের মাথাটা একেবারে রাইকার বুকের মাঝখানে, দুহাতে বুকের সাথে চেপে ধরে রাহিমের মাথা। পাগলের মতো অসংখ্য চুমু খায় চুলে, আলতো হাত বুলিয়ে দেয় চুলে। রাহিম কোমর জড়িয়ে চোখ দুটো বন্ধ করে নেয়। রাইকা কাঁদো কাঁদো গলায় বলে, আপনার এই বিরক্ত করায় কি যে শান্তি লুকিয়ে আছে তা কেবল আমিই জানি সাহেব। আপনাকে বলে বোঝাতে পারবো না আমার ভেতর কি চলছে। আপনিও চলে যাচ্ছেন, একে তো মায়ের এমন অবস্থা, তার উপর আপনিও চলে যাচ্ছেন। আপনাকে চলে যেতে হচ্ছে, আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না তাই। কিছুক্ষণ থামলো, কণ্ঠ নরম, চোখে নোনা পানি। চোখের পানি আটকে আবার বলতে শুরু করে, আপনি যেখানে মাথা রেখেছেন সেখানটা ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। আপনার সাথে থাকার তীব্র লোভ জেগেছে আমার। কি করে থাকবো আপনাকে ছাড়া? আমি সেই রুমটায় থাকবো কিভাবে? আপনার গায়ের গন্ধ যে চারপাশে ছড়িয়ে আছে, সেই গন্ধ আমায় ভালো থাকতে দেবে না সাহেব। বারবার আপনাকে মনে করিয়ে দিবে, প্রতিনিয়ত মনে করিয়ে দিবে বুকটা শূন্য। আমি বড্ড একা। রাহিমের মাথায় মুখ ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল রাইকা। কোমর ছিঁড়িয়ে মুখ তুলে তাকায় ওর দিকে। দুহাতের ছোট্ট মুখটা চেপে ধরে বৃদ্ধাঙ্গুলির দিকে গাল গড়িয়ে পড়া পানিটুকু মুছে দিল। কপালে চুমু খেয়ে বলল, কেঁদো না পাখি, আমি দূরে যাচ্ছি ঠিকই, কিন্তু সব সময় তোমার হৃদয়ে থাকবো। তুমি যখনই ডাকবে তখনই পাবে। চুপটি করে বসে অনুভব করবে আমায়। আমি অতি শীঘ্রই তোমার কাছে আসার চেষ্টা করব। তোমার বুকে মাথা রাখবো, তোমায় বিরক্ত করব, তোমায় খুব আদর করব। তুমি অপেক্ষা করো আমার জন্য। উপর নিচ মাথা নাড়ালো। অপেক্ষা করবে সে। সুখের জন্য কে না অপেক্ষা করে। রাহিম যে তার বিশাল বড় একটা সুখ। এই সুখ ছাড়া বাঁচবে কি করে? বাঁচার যে কোনো উপায় নেই। রাইকা অধরে কাছে অনেক বুঝিয়ে কিছুটা শান্ত করল রাহিম। বুকের মাঝে নিয়ে শুয়ে পড়ল। সকাল 8টা বাজে। রেখা বেগমকে কেবিনে আনবেন বলে বেড গোছাতে বলে গেলেন একজন এসে। রাইকা দ্রুত হাতে গুছিয়ে নিল। মিনিট খানেক অপেক্ষা করতেই নিয়ে এলেন। রাহিম, রফিকুল ইসলাম সবাই ধরাধরি করে বেডে শুইয়ে দিলেন। পুরোপুরিভাবে জ্ঞান ফিরেছেন ওনার। অল্প আঘাত পাওয়া হাতে রাহিমের হাত ধরেন, এক হাত এবং এক পা প্লাস্টার করা। একটা মোড়া টেনে বসে রাহিম, ঠিক মায়ের মাথার পাশেই। ছোট্ট সুরে বলেন, তুমি কখন বের হবে আব্বা? চমৎকৃত হয় রাইকা। তখনকার চেয়ে অনেক স্পষ্টভাবে কথা বলছেন তিনি, তবে কণ্ঠস্বর নিচু অনেক। রাহিম মায়ের চোখে চোখ রাখতে পারে না, হাতের দিকে নজর রেখে বলে, এই তো একটু পরে। আমার জন্য চিন্তা করো না, আল্লাহ আমার চিন্তা করে আমার কাছে মিষ্টি মেয়েকে পাঠিয়েছেন। আমার তুমি ছাড়া আর কেউই ছিল না, কিন্তু আজ আমার দেখো আমার কত আপনজন। আমি সুস্থ হয়ে যাব। তুই মনোযোগ দিয়ে নিজের কাজ করো। করবো মা, আমি অনেকটা হালকা হয়েছে এখন। তুমি একটু কথা কম বলো, ছোটে ব্যথা লাগবে। লাগবে না আব্বা, আমি প্রায় ভালো হয়ে গিয়েছি। মৃদু হাসে রাহিম। আলতো করে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ মায়ের কাছেই বসে থাকে রাহিম। হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেতরে আসেন নানা ভাই, নানু, বড় মামা, মামি, ছোট মামা, মামি। ওনাদের দেখতে পেয়ে মোড়া ছেড়ে উঠে যায় রাহিম। এক এক করে সবাই একটু করে কথা বলেন রেখা বেগমের সঙ্গে। তিনি খুব খুশি হয়েছেন সবাইকে দেখে। বড় মামি খাবার নিয়ে এসেছেন। রফিকুল ইসলাম, ববিতা বেগম এবং রাহিম, রাইকা ওরা খায়। রেখা বেগমকে বেশি কথা বলতে বারণ করেছেন, তাই তিনি চুপচাপ শুয়ে আছেন। সবাই চুপ রয়েছেন। ওরা খাওয়া শেষ করল। 9:30 ডক্টর রাউন্ডে আসেন রফিকুল ইসলামের বন্ধু বড় ডক্টর। তিনিও এসেছেন। একজন মহিলা ডক্টর চেক আপ করেন। সাইফুল ইসলাম ফাইল দেখেন এবং কিছু ওষুধ লিখে দেন। মুখে খাওয়াতে হবে সেগুলো। ডক্টর কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাহিম ঔষধ আনতে বেরোয়। 20 মিনিটের মধ্যে ঔষধ নিয়ে ফিরল। আর কিছুক্ষণ মায়ের কাছে বসে বের হওয়ার প্রস্তুতি নিল। রফিকুল ইসলামও বের হবেন। রাহিম আলাদাভাবে রাইকাকে ডেকে নিয়ে একটা খাম হাতে ধরিয়ে দিয়ে বলে, এখানে টাকা আছে, যখন চা লাগবে এনো, পরবর্তী সময়ে আমি আরও পাঠাবো। আপাতত এটা রাখো। রাইকা খামটা ওনার আড়লে রাখলো। অপলকভাবে রাইকার দিকে তাকিয়ে থাকলো খানিকক্ষণ। দেরি হয়ে যাচ্ছে বলে কেবিনে এলো। মায়ের কপালে চুমু খেয়ে বলল, আসছি মা, তুমি দ্রুত সুস্থ হয়ে যাও। চোখের দৃষ্টিতে ছেলেকে বিদায় দিলেন। রাহিম সবাইকে বলে বেরিয়ে এলো। রাইকা তার সঙ্গে বাইরে বেরোয়। রাহিম বলে, নিজের যত্ন নিও। তুমি সুস্থ থাকলে
তবেই কিন্তু মায়ের খেদমত করতে পারবে। তাই নিজেকে সুস্থ রাখতে হবে আগে। জানি না আবার কবে দেখা হবে। ভালো থেকো বউ, আমার আদরে মিশে থাকো সবসময়। চোখের পানি আটকে রাখতে পারে না রাইকা, দৌড়ে ভেতরে চলে আসে। রাহিম নিজের চোখের পানিটুকু আড়াল করে। রফিকুল ইসলাম বেরিয়ে আসতেই তারা নিচে চলে আসে। এক বাসে উঠে তারা কিছু দূর গিয়ে আলাদা হবে। রফিকুল ইসলাম পথে অনেকবার সান্ত্বনা দেন রাহিমকে। সে চুপচাপ শুনেছে, বলেনি কিছু। তার যে মনটা পড়ে আছে হাসপাতালে, ফেলে এসেছে তার অসুস্থ মাকে, রেখে এসেছে তার প্রাণপ্রিয় স্ত্রীকে। খানিকক্ষণ আগে খবর এসেছে আজ মেডিকেল ভর্তির পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। দুপুর 2:30 ঘোষণা দেবেন। বুকের ভিতর ভয় কাজ করছে তার। কি জানি কি হয়, উত্তীর্ণ হবে তো, নাকি স্বপ্নের সমাপ্তি এখানেই? এত পরিশ্রমের বিনিময়ে ভালো কিছু পাবে তো সে, নাকি নিরাশ হয়ে মুখ থুবড়ে পড়বে? ছোট্ট ব্যালকনিতে বসে গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে রাইকা। খুব চিন্তা হচ্ছে তার। কিছুক্ষণ আগেই রাহিম চলে গেল। আজই রেজাল্ট দিতে হবে। কেন, 2 দিন আগে দিলে কি ক্ষতি হতো? এমন অবস্থায় কিভাবে সামাল দেবে সে? রেজাল্ট প্রকাশ করার 7 দিনের মধ্যে ভর্তি হতে হবে। যদি না পারে তবে শেষ, কোনোই সুযোগ দেবে না তারা। কি করবে বুঝতে পারছে না। কেবিনে এলো নিজের ফোনটা নিতে। রেখা বেগম সুন্দর করে ঘুমোচ্ছেন। রাইকার নানু বাসার সবাই তাকে ঘিরে বসে আছেন। ভেতরে কথা বলা যাবে না, ঘুমের সমস্যা হবে। রাইকা ফোন হাতে নিয়ে ছোট মামাকে ইশারায় ডাকলো। তিনিও বুঝতে পেরে রাইকার পিছু পিছু এলেন বেলকনিতে। রাইকা একটা চেয়ারে বসে অন্যটা তার মামার দিকে এগিয়ে দিয়ে বলল, বেটা বসো এখানে, জরুরি কথা আছে। বাপ্পি নীরবে বসে বলেন। বলেন আম্মা, কি বলবেন? রাইকা সামনের দিকে নজর রেখে বলে, তখন কলে কথা বললাম না, ওটা ইফতি কল করেছিল। ও বললো আজ নাকি আমাদের রেজাল্ট প্রকাশ করবে। আমার খুব নার্ভাস লাগছে বেটা, চিন্তা হচ্ছে প্রচুর। কি যে হবে বুঝতে পারছি না আমি। বাপ্পি ভরসা দিয়ে বলেন, কিসের এত চিন্তা করছেন আম্মা? আপনি ক্লাস 1 থেকে ভালো রেজাল্ট করেছেন, ইনশাল্লাহ আশা রাখা যায় এবারেও ভালো রেজাল্ট হবে। আপনি অযথা চিন্তা করবেন না, নিজের ওপর কনফিডেন্স রাখুন। আব্বা জানেন এ বিষয়ে? ওনাকে জানানো হয়নি এখনো, জানাবো, বাবাকে জানাতে হবে। কিন্তু বেটা আমি কি ভর্তি হতে পারবো? কেন পারবেন না আম্মা? ভালো রেজাল্ট আসলে অবশ্যই ভর্তি হতে পারবেন, তাও আবার সরকারি মেডিকেল কলেজে। আপনি কেন চিন্তা করবেন না? আপনার 2টো ছেলে আছে না, তারাই সব কিছু করে দিবে। ছেলেরা থাকতে মায়ের চিন্তা করতে হয়। আমি কি পারবো বেটা? একদিকে দায়িত্ব, কর্তব্য, আর অন্যদিকে স্বপ্ন। আমার মন বলছে একটা বাদ দিতে হবে। দুটো সুখ আমি একসঙ্গে পাবো না। 2টোর একটা বাদ দিতে হলে আপনি কোনটা বাদ দিবেন এবং কোনটা বেছে নেবেন? এই মুহূর্তে যেখানে আছি এটাই আমার একমাত্র সুখ বলে বেছে নিব। ধুর পাগলি, আজকাল মেয়েরা ঘরের বাইরে সব কিছু সুন্দর মতো মেনটেন করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আম্মা, আপনাকে পারতে হবে। আপাতত সারা বছরই এভাবে থাকবেন না। আল্লাহ ওনাকে দ্রুত সেবা দান করবেন। তাছাড়া আপনি 2টো দিক সমানভাবে গুরুত্ব দিবেন। আপনার যাতে কখনো মনে না হয় যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, বরং আপনি তাকে বেশি গুরুত্ব দিবেন। তবুও নিজের স্বপ্ন বিসর্জন দিবেন না। আমরা আছি তো আম্মা, আমাদেরকে ভরসা করতে পারছেন না? আপনার ছেলেরা আপ্রাণ চেষ্টা করবে তাদের মায়ের স্বপ্ন পূরণ করতে। রাইকা মাথা নিচু করে রয়েছে, একদম চুপচাপ, হয়তো কিছু ভাবছে। বাপ্পি আবার বলেন, আব্বার সাথে কথা বলুন তাহলে, আমি ভেতরেই আসি। হুম। বাপ্পি উঠে গেলেন। রাইকা রাহিমের নাম্বারে ডায়াল করলো। বার কয়েক রিং বাজতেই রিসিভ হলো। রাইকা বলল, কোথায় আছেন এখন? রাস্তায় প্রচুর যানজট রাইকা, এখনও ঢাকা এরিয়া থেকে বের হতে পারে না। কি করছো তুমি? মায়ের কি অবস্থা এখন? মা ঘুমাচ্ছেন, আমি বসে আছি বেলকনিতে। আপনাকে একটা কথা জানানোর জন্য কল করেছিলাম। হ্যাঁ বলো, শুনছি। আজ দুপুর নাগাদ পরীক্ষার ফলাফল ঘোষণা করবে, এটাই বলার ছিল। রাহিম মৃদু হেসে বলে, এটা তো খুশির খবর। কংগ্রেচুলেশনস ম্যাম। ঠোঁটের কোণে এক চিমটি হাসির রেখা ফুটে উঠল। রাইকা বলল, এখনই অভিনন্দন জানাচ্ছেন? কারণ আমি জানি আমার বউ উত্তীর্ণদের মাঝে প্রথম একজন হবে। এত ভরসা করা ভালো নয় সাহেব, পরে নিরাশ হলে মন মানবে না যে। সেটা হবে না ইনশাল্লাহ। শোনো, তোমার রেজাল্ট ভালো হলে কিন্তু তোমার ফোনে SMS আসবে, কিছুক্ষণ পরে চেক করবে। যদি না আসে তারপরও ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।
ঠিক আছে, আপনি সাবধানে যাবেন। রাখি তাহলে। তোমরা সাবধানে থেকো, চিন্তা করো না একদমই, সব ভালো হবে। মাকে বলো খুশি হবেন শুনলে, ওনার স্বপ্ন ওনার মিষ্টি মেয়ে পূরণ করতে যাচ্ছে। ঠিক আছে, বলবো। রাখছি বউ। কল কাটল রাহিম। তার মুখে বউ শব্দটা শুনলে গা শিউরে ওঠে রাইকার। কি যেন আছে এই শব্দে, ধরতে পারে না। অদ্ভুতভাবে ভালো লাগা সৃষ্টি করে মনের মধ্যিখানে। ঠোঁট গোল করে চিন্তামুক্ত শ্বাস ছেড়ে তার বাবার কাছে কল করল। মিনিট খানেক কথা বলল। বাবাও ভরসা দিয়েছেন। এবার যেন আরও হালকা লাগছে তার। স্কুলের ম্যামরা সবাই দল বেঁধে এসেছেন। তাদের প্রিয় একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, গুরুতর অবস্থায় পড়ে আছেন হাসপাতালের বেডে। স্কুলের রেখা বেগম ওনাদের অভিভাবকদের মতো সবসময় ভুলকে শুধরে শুদ্ধতা এবং ন্যায় পথে চলতে আহ্বান করেছেন। সবাই তাকে মন থেকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, যা তাদের দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। রেখা বেগমকে ঘিরে ধরে কাঁদছেন সবাই। এমন অবস্থা চোখে দেখতে হবে তা হয়তো ভাবেননি কোনো দিনই। কেবিনটা ভরা মানুষজন। রাইকা ভিড় ঠেলে বাইরে আসে, সঙ্গে সেই দপ্তরিকে ডেকে নিল। বাইরে এসে নিরিবিলি তাকে জিজ্ঞেস করল, আপনি তো মাকে হসপিটালে এনেছিলেন, তাই না? এখন আমাকে বলুন কিভাবে কি হয়েছে। মায়ের অ্যাক্সিডেন্টের খবর যখন আমরা পেয়েছি তখন অবধি স্কুল ছুটি হয়নি, তাহলে মা কি করে রাস্তায় গিয়েছে? দপ্তরি স্বাভাবিক কণ্ঠে বলেন, ম্যাডাম স্কুলে প্রবেশ করতেই সবাইকে বলেছিলেন আপনারা নাকি স্কুলে আসবেন। তারপর তিনি সম্ভবত আপনাদের জন্যই কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলেন। বারবার আমি বলছিলাম ম্যাডামকে কি প্রয়োজন আমায় বলুন, আমি এনে দিচ্ছি। অন্য সময় সব কিছু আমাকেই করতে দেন, তবে কালকে এত জোরাজোরি পরেও শুনলেন না তিনি। আমি ম্যাডামের পিছনে যাইনি। যখন অ্যাক্সিডেন্ট হয় এবং সবাই চিৎকার চেঁচামেচি করে তখন আমি বাইরে এসে দেখি ম্যাডামের এমন অবস্থা। কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে রাইকা, শান্ত গলায় বলে, ঠিক আছে, আপনি যান তাহলে। লোকটা ভেতরে ঢুকে গেল। ডাক্তারের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার আছে, তাই সে চেম্বারের দিকে পা বাড়ালো। জোহরের আজান দিয়েছে, মিনিট কয়েক হবে। কেবিন ফাঁকা প্রায়। ববিতা বেগম চুপটি করে বসে আছেন রেখা বেগমের মাথার কাছে। বাপ্পি একটা বেডে শুয়ে আছেন। তিনি আজ এখানেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আজ অফিস থেকে ছুটি নিয়েছেন, সারাদিন এবং রাত এখানেই পোহাবেন। দুই ভাই বসে সিদ্ধান্ত নিয়েছেন সারাদিন অফিস থেকে রাতে এখানে এসে থাকবে। এক রাত বাপ্পা রহমান এবং এক রাত বাপ্পি। মানুষ হিসেবে তারা প্রচণ্ড ভালো। এই সিদ্ধান্তটাই হলো তাদের পরিচয়। আজকাল কে কার জন্য করে, দুঃখের সাথী কেউই হতে চায় না। এমন যুগে এসেও ওনাদের মতো কিছু ভালো মানুষদের দেখা মিলে প্রায় সেই। রাইকা সময় নিয়ে গোসল সেরে এলো। রেখা বেগমের কাছে এসে বসে টুকটাক কথা বলতে থাকলো। ঠোঁটের আঘাত শুকোতে শুরু করেছে। প্লাস্টার বাদে হাত পা দুটোর ক্ষতগুলো শুকোতে শুরু করেছে। সকালে নার্স এসে পরিষ্কার করে ঔষধ লাগিয়ে দিয়ে গিয়েছে আবার আগামীকাল সকালে। রাইকা উঠে গিয়ে একটা রুমাল ভিজিয়ে নিয়ে এলো। সেটা দিয়ে আলতো করে রেখা বেগমের মুখ হাত পা মুছিয়ে দিল। মাথার কাছে বসে নিচু স্বরে বলল, মা, আজ আমার রেজাল্ট দিবে। রেখা বেগম হাসার চেষ্টা করে ব্যর্থ হলেন। ঠোঁটে টান লাগিয়ে ধীরে ধীরে সময় নিয়ে বললেন, আমি খোঁজ রেখেছিলাম আজকের এই দিনটার জন্য, কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু দেখো কি হয়ে গেল মা। আমি তোমায় সমস্যায় ফেলে দিলাম। তুমি রেজাল্ট ভালো করবে তা আমি জানি। এ বিষয়ে বরাবরই আমি খুশি। আরও খুশি হব যখন জানতে পারবো আমার মা চান্স পেয়েছে। এইটুকু কথা বলতে প্রায় আধ ঘন্টা সময় নিল। ওনার চোখে মুখে আনন্দ স্পষ্ট, তবে রাইকার চোখে টলমল করছে পানি। রেখা বেগমের একটা কথায় ভীষণ দুঃখ পেয়েছে সে। কান্না দমানো গলায় বলল, মা, কখনো সন্তানের সমস্যা হয় না মা, এটা আপনার ভুল ধারণা। আমার কষ্ট হচ্ছে আপনাকে এইভাবে দেখতে মা, এছাড়া আর কোনো দুঃখ নেই আমার। দয়া করে আমার সামনে ওসব কথা বলবেন না। আপনার দিকে তাকাতেই বুকটা ফেটে যায় আমার। তার উপর আপনি এই সমস্ত কথা বলে কষ্ট দ্বিগুণ হয় মা। রেখা বেগম ইশারা করে রাইকাকে নিচু হতে বললেন। সে তাই করল। নিচু হতেই রাইকার কপালে শুকনো ঠোঁট ছুঁয়ে দিলেন। আস্তে করে বললেন, আমার মা দুঃখ পায় এমন কোনো কথা আর কখনো বলবো না। ঠিকই তো, ছেলেমেয়েরা আঘাত পেলে মাই তো দেখভাল করবে, আমাকেও আমার মাই দেখভাল করবে। রাইকা উপর নিচ মাথা ঝাঁকালো, মৃদু হেসে বলল,
ঠিক তাই, এসব আর কখনো মুখে আনবেন না। একটু একটু করে কথা বলতে থাকে ওরা। কথায় কথায় সময় চলে যায়। রাইকার মন অস্থির হতে শুরু করে। রেজাল্ট প্রকাশের সময় পেরিয়ে গিয়েছে। 3টা বেজে গিয়েছে, এখনও SMS আসে না। তবে কি উত্তীর্ণ হয়নি সে? মনের আকাশে মেঘ জমতে থাকে। ঘুটঘুটে কালো মেঘে ছেয়ে গেল। নিজের ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে এসে বসল। মুখে ওড়না চেপে কাঁদতে লাগলো। হঠাৎ ফোনে SMS আসার শব্দে থমকে গেল সে। কান্না থামিয়ে দিল। ধীরে ধীরে ফোনের স্ক্রিনে চোখ বোলাতেই নিরাশ হয় সে। সিম কোম্পানির SMS ছিল। মুখখানা চুপসে গেল। দেয়ালে পিঠ ঠেকিয়ে মুখ উপর দিকে করে লম্বা লম্বা নিঃশ্বাস টানতে লাগলো। মিনিট কয়েক পর আবারও SMS আসার শব্দ কানে পৌঁছালো। তবে এবার আর উত্তেজনা নেই তার মধ্যে। সে মেনে নিয়েছে তার রেজাল্ট খারাপ হয়েছে। ওয়েবসাইটে পড়ে রাহিম দেখে নেবে রেজাল্ট, তাই সে চুপচাপ থাকলো। তার ইচ্ছে করছে না রেজাল্ট জানার। আকাশপানে চেয়ে নিজের দুঃখ ছাড়ছে রাইকা। ফোন বেজে উঠতেই স্ক্রিনে দেখে রাহিম কল করেছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে রাহিম আনন্দিত গলাতে বলল, কংগ্রেচুলেশনস ম্যাডাম। রাইকা কণ্ঠে কিছুটা বিরক্তি মিশিয়ে নিল। কিসের কংগ্রেচুলেশনস? কিসের মানে? SMS পাওনি তুমি? না তো, সমানে সিম কোম্পানি থেকে SMS আসে, তাই আর দেখা হয়নি। বলো, দ্রুত SMS চেক করো, তারপর কল করো আমায়। বলেই কল কাটলো। মনের মধ্যে একটুখানি আশার আলো নিয়ে SMS চেক করতে যায়। মুহূর্তেই খুশিতে বাগ বাগ হয়ে লাফিয়ে ওঠে। 267 নম্বর পেয়েছে সে, যা একটা সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য উপযুক্ত। স্বপ্ন ছুঁতে সিঁড়ি পেয়ে গিয়েছে। এবার শুধু সিঁড়ি বেয়ে উঠবে আর স্বপ্নকে ছুঁয়ে দেবে। ফোনটা বুকে চেপে ধরে চোখ দুটো বুঝে নেয়। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে থাকে। আর কোনো বাধা নেই। এবার শুধু এগোবে আর এগোবে, পিছু হটবে না আর। দ্রুত পায়ে কেবিনে এসে রেখা বেগমের মাথার কাছে হাঁটু গেঁথে বসে আস্তে করে বলল, মা ঘুমিয়েছেন? চট করে চোখ মেলে তাকায় দিদি। মিহি সুরে বলেন, না মা, বলো, তুমি পাশ করেছো তাই না? হ্যাঁ মা। সরকারি মেডিকেলে চান্স হবে তো? জি মা, হবে। চোখে মুখে আনন্দ প্রকাশ করেন তিনি। বলেন, আলহামদুলিল্লাহ, দ্রুত ভর্তি হতে হবে, দেরি করো না একদম। সময় আছে মা, এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন না। তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো মা, দেরি করে লাভ কি? এরকম একটা পরিস্থিতিতে পড়েছি, তোমার পাশে থেকে হেল্প করতে পারছি না। বেড থেকে বাপ্পি নেমে এসে বলেন, আপা আমরা আসি তো, আপনি টেনশন করবেন না, সব কিছু ঠিকঠাক মতোই হবে। আমার ভরসা আছে ভাই। মৃদু হাসে বাপি। ববিতা বেগম ওয়াশরুম থেকে বেরিয়ে খবরটা শুনে বেশ খুশি হন। এক এক করে সবাইকে কল করে জানান তিনি। দুঃখের মাঝে একটা খুশির খবর। সবার চোখে মুখে আনন্দ বিরাজ করছে। বিকালবেলা ইপ্তি এসেছে হাসপাতালে। সেও ভালো রেজাল্ট করেছে। অনেকক্ষণ যাবৎ রেখা বেগমের পাশে বসেছিল। সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে, তাই সে উঠে দাঁড়ালো। সবার কাছ থেকে বিদায় নিল। রাইকা এগিয়ে দিতে নিচ পর্যন্ত এলো। একটু ফাঁকা নিরিবিলি জায়গায় গিয়ে দাঁড়ালো ইফতি। চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আগামী শুক্রবার রাফির বিয়ে। অবাকিত কণ্ঠে রাইকা বলে, কি বলিস? কিভাবে সম্ভব? তোর কি হবে এখন? আমার আর কি হবে, ওই যে আসি, আমার চিন্তাও ওর নেই। যদি থাকতো তাহলে এটা জীবনেও করতো না। কোনো ঝামেলা হয়েছিল তোদের? হলে তো তোকেই বলতাম, সবকিছু ঠিক ছিল। হঠাৎ কথা বলা বন্ধ করে দিল। আজ কল করে বললো শুক্রবার তার বিয়ে। রবি খুব বাজেভাবে ঠকিয়ে দিল আমায় দোস্ত। আমি কথা বলবো ওর সাথে। লাভ নেই, বিয়েতে রাজি হয়ে যে আমার কথা ভাবেনি, সে কি করে আমার জন্য বিয়ে ভেঙে দেবে? আমার দম বন্ধ লাগছিল দোস্ত। কথাগুলো তোর সাথে শেয়ার করা জরুরি ছিল। নিজেকে হালকা করতে পারছি না। কি করলো এটা? 3 বছরের সম্পর্ক 3 দিনেই শেষ। আমি মানতে পারছি না দোস্ত। ইফতির কাঁধে হাত বুলিয়ে রাইকা বলে, হয়তোবা রাফি তোর সাথে মজা করছে। কিছুদিন আগে ওর সাথে কথা হয়েছে আমার, এরকম কিছু করবে আন্দাজ করে আসেনি তো। না রে দোস্ত, এ একরকম মজা কোনোদিন করে না। আমি বুঝতে পারছি না কেন এটা করলো। সেটাই তো, বিয়ে করার হলে সেটা তোর কথা পরিবারকে জানাতে পারতো এবং
এটা উচিতও ছিল। আমার মাথায় ঢুকছে না কিছুই। আমি কি করব বুঝে উঠতে পারছি না দোস্ত। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, সামলাতে পারছি না নিজেকে। ইফতিকে জাপটে ধরে রাইকা, মাথায় হাত বুলিয়ে বলে, এসব মুখে আনবি না, পাগল হয়েছিস তুই? তোর মুখে এগুলো মানায় না দোস্ত। নিজের লক্ষ্যে এগিয়ে যা। যে তোর কথা ভাবেনি তুইও তার কথা ভাবিস না। সুন্দর একটা জীবন অপেক্ষা করছে তোর জন্য। মাথা থেকে বের করে দে এগুলো। ইফতিকে বুঝিয়ে সুঝিয়ে রিস্কায় তুলে দিল। মেয়েটা ভীষণ ভালো, ওর সাথে এরকমটা ঠিক হয়নি। যদিও রাফি ছেলেটাও খুব একটা খারাপ নয়, খুবই সম্মান করে এবং ভালোবাসে ইফতিকে। ওরা একসঙ্গেই স্কুলে পড়েছে, তবে সম্পর্কে জড়িয়েছে বছর 3 আগে। রাইকা ইফতিকে সময় দিতে পারল না। ইফতিও রাইকার পরিস্থিতি বুঝতে পেরে অনেক কিছু আড়াল করল, চাপা রাখলো বহু দুঃখ। তড়িঘড়ি করে উপরে আসে রাইকা। রেখা বেগমের কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাথায় দুটো সেলাই পড়েছে, সেদিকে তাকিয়ে আছে রাইকা। হাত পা সহ পুরো শরীরে ব্যথা করছে। বাপ্পি গিয়ে নার্সকে ডেকে আনলেন। নার্স এসেই প্রথমে স্যালাইন পরিবর্তন করে দিলেন, তাতে ব্যথা কমানোর ইঞ্জেকশন দিলেও সম্ভবত সেটাই ঘুমের ঔষধও ছিল। রেখা বেগম ঘুমিয়ে পড়লেন। আলগোছে রাইকা সরে এলো। সারাদিন কেটেছে ছোটাছুটি করে, একটুখানি বিশ্রামের প্রয়োজন তার। ফাঁকা বেরিয়ে শুয়ে পড়ল। দ্রুত গতিতে ছুটে চলেছে সময়। কেটেছে 6 দিন। আজই শেষ দিন মেডিকেলে ভর্তি হওয়ার। গত 5 দিনের সুযোগ হলেও যায়নি রাইকা। অবশ্য তার সমস্ত কাগজপত্র নারায়ণগঞ্জে, সেগুলো নিয়ে এসেছে রফিকুল ইসলাম। তিনি এসেই মেয়েকে নিয়ে যাবেন। রেখা বেগম আগে যে অনেকটাই ভালো আছেন। ঠোঁটের ক্ষত পুরোপুরি ঠিক হয়েছে। তিনি এখন কথা বলতে পারেন স্বাভাবিকভাবেই, কোনো অসুবিধে হয় না। তবে হাত পায়ের ক্ষত রয়ে গিয়েছে, যদিও বা উন্নতি হয়েছে অনেকটাই, কিন্তু নিজের হাতে তুলে এক মুঠো ভাতও খেতে পারেন না। সবসময় রাইকাই নিজের হাতে খাইয়ে দেয় ওনাকে। মাথার দুটো সেলাই কেটে দিয়েছেন, কিছুদিনের মধ্যেই হয়তো রিলিজ দিয়ে দেবেন। রাইকা ধীরে ধীরে তুলে বসালেন রেখা বেগমকে। ববিতা বেগম পানি এনে দিলেন। হাত মুখ ধুয়ে দিল রাইকা। চুলগুলো সুন্দর করে আঁচড়ে খোপা করে দিল। বাপ্পার রহমান যাওয়ার আগে নাস্তা এনে দিয়ে গিয়েছেন। মোড়া টেনে তাতে বসলো রাইকা। নাস্তার প্লেট হাতে নিতে রেখা বেগম বললেন, আমি খেতে পারবো মা, তুমিও রেডি হয়ে নাও। একে তো শেষ দিনে যাচ্ছ, তার উপর সঠিক সময়ে উপস্থিত না হতে পারলে সমস্যায় পড়বে। তুমি যাও মা, আমি খেয়ে নিচ্ছি। রেখা বেগমের মুখের সামনে খাবার তুলে দিয়ে রাইকা বলে, আরো অনেক সময় আছে মা, তাছাড়া বাবা এখনো পৌঁছায়নি। আমি একা গিয়ে কি করব? কাগজপত্র বাবার কাছে। আপনার খাওয়া শেষ হলেই আমি বের হব। ধীরে সুস্থে খান আপনি। রেখা বেগম খাবারটা মুখে নিয়ে বলেন, তুমি রেডি হওয়ার আগেই ভাই চলে আসবেন দেখো। তার আগেই আমি রেডি হয়ে যাব। মৃদু হাসেন রেখা বেগম। চুপচাপ সবটুকু খাবার শেষ করে বলেন, এবার যাও, আপাকে সঙ্গে নিয়ে খেয়ে নাও। জি মা। এর মধ্যেই রাইকার ফোন বাজতে শুরু করলো। দ্রুত ফোন হাতে নিয়ে দেখলো রাহিম ভিডিও কল করেছে। নিজের রিসিভ না করে ফোনটা রেখা বেগমের হাতে ধরিয়ে দিল। তার বহু কাজ, সময় নেই কথা বলার। রেখা বেগম ছেলের সঙ্গে কথা বলতে লাগলেন। এদিকে রাইকা প্রেসক্রিপশন দেখে একটা একটা করে ওষুধ খাইয়ে দিতে লাগলো। দূর থেকে স্ত্রীর এমন কাজে সন্তুষ্ট হয় রাহিম। তার বিশ্বাস রাইকা রেখেছে। তার ধারণা সত্যি করেছে রাইকা। সঠিক মানুষকে মায়ের কাছে রেখে যেতে পেরেছে সে। গর্ভে বুকটা ফুলে ওঠে তার। রাহিম মাকে প্রশ্ন করে, তোমার মিষ্টি মেয়ে কি ঠিকঠাক যত্ন নেয় তোমার, নাকি দায়িত্ব ফাঁকিবাজি করে? রেখা বেগম নিখুঁত হেসে বলেন, মা কখনো সন্তানের দায়িত্ব ফাঁকিবাজি করতে পারে না আব্বা। মায়ের আদর পাই না বহু বছর হলো, কিন্তু এই মেয়েটা যত্নে মনে হয় আমি এখনো ছোট্ট শিশু, আর মা আমাকে আদর যত্ন করছে। খুব ভাগ্য করে ওর মতো একজনকে পেয়েছি আমরা। কোনোদিন অবহেলা করো না আব্বা, দুঃখ দিও না কখনো। ওকে আঘাত করার আগে তুমি আমার কথা মনে করো। যদি আমি বেঁচে নাও থাকি, তবু মনে রেখো, ওর সঙ্গে খারাপ করলে তোমার মায়ের আত্মা কষ্ট পাবে। মায়ের কথা শুনে রাহিম মুচকি হেসে বলে, এমন কিছু কখনো করবো না মা, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি জানি তো, আমার আব্বা খুব ভালো মানুষ। হয়েছে, আর সান্ত্বনা দিতে হবে না, আমি খুশি হয়েছে। রেখা বেগম শব্দ করে হেসে উঠলেন। পাশ থেকে ববিতা বেগম বলে উঠলেন, আপা মোটেও সান্ত্বনা দিচ্ছেন না।
আমাদের বাপজান আসলেই সেরা সেরা। রাহিম মুখে হাসি বজায় রেখে বলে, মেয়েরা বাবার প্রশংসা সবসময় করে, বাবা খারাপ হোক কিংবা ভালো, তবে আমার মেয়েরা ভালো। যে সুবাদে ধরা যায় তাদের বাবাও ভালো।